খাতড়া যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে সবাইকে স্বাগত জানাই। তোমাদের যে কম্পিউটার ক্লাস 1 এপ্রিল 2020 আরম্ভ হওয়ার কথা ছিল, বিশ্ব করোনা মহামারীর কারণে আমরা তা করে উঠতে পারিনি। এখন আমরা তোমাদের অনলাইনের মাধ্যমে কিছু ভিডিও দেব, সেই ভিডিওগুলো তোমরা দেখবে। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা ক্লাস করার অনুমতি পাব, তখন তোমাদের বাকি যে ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস, সেগুলো তোমরা করবে। আজ তোমাদেরকে আমি ফান্ডামেন্টাল অফ কম্পিউটার সম্পর্কে কিছু জিনিস জানাবো। কম্পিউটারের প্রাথমিক ধারণা। প্রথমত, হোয়াট ইজ কম্পিউটার? কম্পিউটার কি? The computer is an electronic device which can accept data or information from the user and gives us a meaningful result within a few milliseconds. কম্পিউটার হলো একটা ইলেকট্রনিক্স মেশিন, একটা বৈদ্যুতিন যন্ত্র, যেটা ব্যবহারকারীর কাছ থেকে তথ্য গ্রহণ করে এবং সেই গ্রহণ করা তথ্যর একটা তাৎপর্যপূর্ণ উত্তর আমাদেরকে ফেরত দেয়। এই কম্পিউটার শব্দটির উৎপত্তি কম্পিউট নামক একটা শব্দ থেকে, যার অর্থ গণনা করা। এবার আসছি কম্পিউটারের পুরো নাম, ফুল ফর্ম অফ কম্পিউটার। সি এ কমন ওয়ে অপারেটিং, এম এ মেশিন, পি এ পার্টিকুলার, ইউ এ ইউজড, টি এ ট্রেড, ই এ এডুকেশন, আর এ রিসার্চ। এক কথায় কমন অপারেটিং মেশিন, পার্টিকুলার, ইউজড ফর ট্রেড, এডুকেশন অ্যান্ড রিসার্চ। হিস্ট্রি অফ কম্পিউটার। কম্পিউটারের ইতিহাস। Computer history starts with the development of a device called abacus by Chinese around 3000 BC, used for systematic calculation of arithmetic operation. আজ থেকে প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে চীন দেশে প্রথম গণনার সূত্রপাত হয়। যে যন্ত্রের সাহায্যে গণনা করা হয়েছিল সেই যন্ত্রটার নাম ছিল অ্যাবাকাস। এই সময়টাকে ধরা হয় কম্পিউটারের সূত্রপাত। ফাদার অফ কম্পিউটার, কম্পিউটারের জনক। Charles Babbage was considered to be the father of computing after his concept, the invention of the analytical engine in 1837. চার্লস বেবেজকে বলা হয় কম্পিউটারের জনক, কারণ তার তথ্য অনুযায়ী প্রথম কম্পিউটার তৈরি করা হয়েছিল। ফার্স্ট কম্পিউটার ইন ইন্ডিয়া, ভারতবর্ষে প্রথম কম্পিউটার। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট অ্যাট কলকাতা ইন 1955। 1955 খ্রিস্টাব্দে কলকাতায় অবস্থিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ভারতবর্ষে প্রথম কম্পিউটারের সূচনা করেন। এবার আসছি ফাংশন অফ কম্পিউটার। 1 নম্বর, অ্যাকসেপ্টিং ডাটা, তথ্য গ্রহণ করা। তথ্য গ্রহণ করা বলতে আমরা কিবোর্ড এবং মাউসের মাধ্যমে কম্পিউটারকে তথ্য দিই। ইনপুট ইউনিটের মাধ্যমে কম্পিউটারকে তথ্য দিই। কম্পিউটার সেই তথ্যটা ইউজারের কাছ থেকে, অর্থাৎ ব্যবহারকারীর কাছ থেকে তথ্য গ্রহণ করে। 2 নম্বর, প্রসেসিং ডাটা। ব্যবহারকারীর কাছ থেকে গ্রহণ করা তথ্য ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ করা, এটি হচ্ছে প্রসেসিং ডাটা। স্টোরিং ডাটা, তথ্য জমা রাখা। কম্পিউটার একটা মেমোরি ইউনিট আছে, এই মেমোরি ইউনিটের মধ্যে কম্পিউটার তার তথ্যগুলোকে জমা রাখতে পারে। রিট্রিভিং ডাটা, এর অর্থ হচ্ছে জমা রাখা তথ্য ভবিষ্যতে ফেরত দেওয়া। পরে আসছি ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার। 1 নম্বর, অটোমেটিক। অটোমেটিক মানে স্বয়ংক্রিয়, কম্পিউটার নিজে নিজেই কাজ করতে পারে। 2 নম্বর, স্পিড, দ্রুত। কম্পিউটার যে কোনো কাজ খুব দ্রুত সম্পাদন করতে সক্ষম। 3 নম্বর, অ্যাকুরেসি। অ্যাকুরেসি মানে নির্ভুলতা। কম্পিউটার যে কোনো ধরনের কাজ নিখুঁতভাবে, নির্ভুলভাবে করতে সক্ষম। 4 নম্বর, ডিলিজেন্স, অক্লান্ত। কম্পিউটার যে কোনো ধরনের কাজ ঘন্টার পর ঘন্টা অক্লান্তভাবে করতে সক্ষম। 5 নম্বর, ভার্সাটিলিটি, অর্থাৎ সব ধরনের কাজ করার ক্ষমতা। কম্পিউটারের মধ্যে আছে যে কোনো ধরনের কাজ করার ক্ষমতা। কম্পিউটারকে যে কোনো ধরনের কাজ দেওয়া হোক না কেন সেই কাজ সে করতে সক্ষম।
নম্বর পাওয়ার অফ রিমেম্বারিং, মনে রাখার ক্ষমতা। কম্পিউটারের মনে রাখার ক্ষমতা অসীম। এবার আসছি জেনারেল ইউজ অফ কম্পিউটার। কম্পিউটার কোথায় ব্যবহার করা হয়? অফিস অ্যান্ড অর্গানাইজেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইন, অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, ডেস্কটপ পাবলিশিং যেটা আমরা ডিটিপি নামে পরিচিত, মেডিকেল সায়েন্স, এইসব জায়গাতে কম্পিউটার ব্যবহার করা হয়। সার্কিট ডায়াগ্রাম অফ কম্পিউটার, মানে কম্পিউটারের রেখাচিত্র, এটা কোনো সময় ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার বলা হয়। কম্পিউটারের 3টি ইউনিট নিয়ে কম্পিউটার গঠিত। এক নম্বর হচ্ছে ইনপুট ইউনিট, 2 নম্বর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, 3 নম্বর আউটপুট ইউনিট। ইনপুট ইউনিট যার উদাহরণ হলো কিবোর্ড, মাউস। এই ইনপুট ইউনিটের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে তথ্য সিপিইউ এর মধ্যে যায়। সিপিইউ এর মধ্যে থাকে 3টে ইউনিট। 1 নম্বর মেমোরি ইউনিট, 2 নম্বর কন্ট্রোল ইউনিট বা সিইউ, 3 নম্বর অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ। ব্যবহারকারীর কাছ থেকে তথ্য গ্রহণ করার পর সেই গ্রহণ করা তথ্য কন্ট্রোল ইউনিট সম্পাদন করে, ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কাজ সম্পূর্ণ করে এবং সেই তথ্যকে মেমোরি ইউনিটে প্রয়োজন বোধে জমা রাখা হয়। যদি ইনপুট ইউনিটের মধ্যে কোনো ম্যাথামেটিক্যাল ফাংশন ব্যবহার করা হয়, অ্যারিথমেটিক্যাল বা লজিক্যাল কিছু ফাংশন, সেগুলো তখন এএলইউ ইউনিটের মধ্যে যায় এবং সেইখান থেকে তা সম্পাদন হয়ে কন্ট্রোল ইউনিটের মধ্যে আসে এবং সম্পূর্ণ কাজটি কমপ্লিট হওয়ার পর তা আমরা আউটপুট ইউনিটের মাধ্যমে দেখতে পাই। আউটপুট ইউনিটের উদাহরণ মনিটর, প্রিন্টার, এগুলো হলো আউটপুট ইউনিটের উদাহরণ। হচ্ছে জেনারেশন অফ কম্পিউটার। কম্পিউটারকে কয়েকটি জেনারেশনে ভাগ করা হয়েছে। এর মধ্যে ফার্স্ট জেনারেশন বা প্রথম জেনারেশন সময়কে ধরা হয় 1940 থেকে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই জেনারেশনে ব্যবহার করা হয়েছে ভ্যাকুয়াম টিউব। এই জেনারেশনে কম্পিউটারের কি সুবিধা বা অসুবিধা হলো, এই জেনারেশনে কম্পিউটার ছিল সাইজে অনেক বড়, bulky in size, highly unreliable, costly, difficult to use। এই জেনারেশনে কম্পিউটার ছিল অনেক বড়। এই জেনারেশনে কম্পিউটারের অনেক কস্টলি। এক একটা কম্পিউটার এক এক রকমের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতো। এই কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে খুব অসুবিধা, ডিফিকাল্ট টু ইউজ। এই জেনারেশনের কয়েকটি কম্পিউটারের উদাহরণ হলো ইউনিভ্যাক, এনিক, এগুলো হলো ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের উদাহরণ। সেকেন্ড জেনারেশন 1956 থেকে 1963 সাল পর্যন্ত। এই জেনারেশনে ব্যবহার করা হলো ট্রানজিস্টার। ট্রানজিস্টারের সাইজ ভ্যাকুয়াম টিউব সাইজের তুলনায় অনেক ছোট, তাই এই জেনারেশনে কম্পিউটার হয়ে গেল ফার্স্ট জেনারেশনের তুলনায় ছোট। এই জেনারেশনে কম্পিউটার হয়ে গেল প্রথম জেনারেশনের তুলনায় দ্রুত, বেশি সুবিধাযুক্ত। এই জেনারেশনের কম্পিউটারের একটি উদাহরণ হলো IBM 700। এবার আসছি থার্ড জেনারেশন। এই জেনারেশনের সময়সীমা ধরা হয় 1964 সাল থেকে 1971 সাল পর্যন্ত। এই জেনারেশনে ব্যবহার করা হয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট, যেটি আমরা আইসি নামে পরিচিত। এই জেনারেশনে কম্পিউটারে আইসি ব্যবহার করা হয়েছে। একটা আইসির সাইজ ট্রানজিস্টরের সাইজের তুলনায় অনেক ছোট এবং কর্মক্ষমতা ট্রানজিস্টরের চেয়ে অনেক বেশি, তাই এই জেনারেশনের কম্পিউটার হয়ে গেল বেশি দ্রুত এবং সাইজে অনেক ছোট এবং ইজিয়ার টু ইউজ এবং ব্যবহার করার ক্ষেত্রে বেশি সুবিধাযুক্ত। এই জেনারেশনের কম্পিউটারের উদাহরণ IBM 360। ফোর্থ জেনারেশন 1971 সাল থেকে এখন পর্যন্ত যে কম্পিউটার, সেটাকে বলা হয় ফোর্থ জেনারেশন। এই জেনারেশনে ব্যবহার করা হয়েছে মাইক্রো প্রসেসর। এই জেনারেশনের মাইক্রো প্রসেসরের যে ক্ষমতা আইসির থেকেও অনেক বেশি, তাই এই জেনারেশনে কম্পিউটার হয়ে গেল অ্যাফোর্ডেবল, রিলায়েবল, মোর পাওয়ারফুল। এই জেনারেশনে কম্পিউটার হয়ে গেল আরও ছোট, ভেরি ইজি টু ইউজ, ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা। কয়েকটি উদাহরণ হলো IBM, অ্যাপেল, এই জেনারেশনের কম্পিউটারের উদাহরণ। ফিফথ জেনারেশন
এই জেনারেশনের সময়সীমা হচ্ছে এখন এবং পরবর্তী পর্যন্ত, প্রেজেন্ট অ্যান্ড বিহাইন্ড এই জেনারেশনের সময়সীমা। এই জেনারেশনে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই জেনারেশনের কম্পিউটারে সুবিধা হলো পাওয়ারফুল মেমোরি, রিলায়েবল, পোর্টেবল। সাধারণত রোবট জাতীয় কম্পিউটারে বা রোবটে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। এই জেনারেশনের কম্পিউটারের উদাহরণ IBM, পেন্টিয়াম, এগুলো হলো 5th জেনারেশনের কম্পিউটারের উদাহরণ। এবার ক্লাসিফিকেশন অফ কম্পিউটার বাই বেসিক প্যাটার্ন। বেসিক প্যাটার্ন অনুযায়ী কম্পিউটারের ভাগ। কম্পিউটারকে প্রথমত 3 ভাগে ভাগ করা হয়েছে, অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড। ডিজিটালকে 4 ভাগে ভাগ করা হয়েছে, সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের 3টা ভাগ আছে, ডেস্কটপ, ল্যাপটপ এবং ফান্টম। অ্যানালগ কম্পিউটার, যে সকল কম্পিউটার অ্যানালগ সিগন্যালের উপর কাজ করে সেগুলো হচ্ছে অ্যানালগ কম্পিউটার। যে সকল কম্পিউটার ডিজিটাল সিগন্যালের উপর কাজ করে সেগুলো হচ্ছে ডিজিটাল কম্পিউটার, এবং যেখানে একই সাথে দুটো পদ্ধতি ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ এবং ডিজিটালের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা যদি ঘড়ি দ্বারা তুলনা করি, যে ঘড়ি কাঁটা সিস্টেম ঘড়ি, কাঁটা দেওয়া, সেই ঘড়িতে বলা হয় অ্যানালগ ঘড়ি, এবং যে ঘড়ি ডিজিট সংখ্যা ওঠে সেই ঘড়িকে বলা হয় ডিজিটাল ঘড়ি। একইভাবে অ্যানালগ এবং ডিজিটাল দুটো আলাদা। ডিজিটাল কম্পিউটারকে 4 ভাগে ভাগ করা হয়েছে, সুপার, মেইনফ্রেম, মাইক্রো, মিনি। অতি ক্ষমতাশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার, তার তুলনায় কম ক্ষমতা সম্পন্ন মেইনফ্রেম। মাইক্রো কম্পিউটার আমরা যেগুলো ব্যবহার করব মাইক্রো কম্পিউটার, এবং এর থেকেও কম ক্ষমতা সম্পন্ন কম্পিউটার হলো মিনি কম্পিউটার। মাইক্রো কম্পিউটারের 3টে যে ভাগ আছে, ডেস্কটপ যেখানে ইনপুট ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং আউটপুট ইউনিট আলাদা থাকে, সেটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার, আমরা এখানে ব্যবহার করব ডেস্কটপ কম্পিউটার। ল্যাপটপ, এটাকে বলা হয় নোটবুক কম্পিউটার। এই কম্পিউটারে ইনপুট, প্রসেসিং এবং আউটপুট একই জায়গায় থাকে। পামটপ, পাম মানে হচ্ছে হাতের তালু, এই জাতীয় কম্পিউটার খুব ছোট্ট, এবং এখানে ইনপুট আলাদা করে কিবোর্ড বা মাউস ব্যবহার করা হয় না। এই কম্পিউটারে একই জায়গাতে ইনপুট এবং আউটপুট পাওয়া যায়, জাতীয় কম্পিউটারকে প্লামটপ কম্পিউটার বলা হয়। ক্লাসিফিকেশন অফ কম্পিউটার বাই হার্ডওয়্যার কম্পোনেন্টস। হার্ডওয়্যার কম্পোনেন্ট অনুযায়ী কম্পিউটারের ভাগ। কম্পিউটারকে 2 ভাগে ভাগ করা হয়েছে এই জাতীয় এই কম্পোনেন্টস অনুযায়ী, হার্ডওয়্যার কম্পোনেন্টস অনুযায়ী, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। সফটওয়্যারের 2টো ভাগ আছে, অ্যাপ্লিকেশন এবং সিস্টেম। হার্ডওয়্যার 3টে ভাগ আছে, ইনপুট, প্রসেসিং, আউটপুট। প্রসেসিংয়ের 3টে ভাগ আছে, ALU, মেমোরি, কন্ট্রোল ইউনিট। মেমোরির 2টো ভাগ আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি মেমোরির 2টো ভাগ আছে, রম এবং র্যাম। এরপরে আসছি হার্ডওয়্যার। দ্য ফিজিক্যাল components of a computer system and the various accessory devices that can be added such as printer, modem and mouse are called hardware। অর্থাৎ যে সকল বস্তুকে আমরা স্পর্শ দ্বারা অনুভব করতে পারি সেগুলো হচ্ছে হার্ডওয়্যার, যেমন প্রিন্টার, মোডেম, মাউস ইত্যাদি। সফটওয়্যার, a set of computer programs, procedures and associated documents related to the effective operation of a computer system is known as software। সফটওয়্যারকে 2 ভাগে ভাগ করা হয়েছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার। যে সকল সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি, আমাদের নিজেদের পছন্দ মতো ব্যবহার করা যায়, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেমন ওয়ার্ড, এক্সেল, পেইন্ট ইত্যাদি। সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেমকে বলা হয় সিস্টেম সফটওয়্যার, যেমন উইন্ডোজ, ডস, লিনাক্স ইত্যাদি। আমরা মোবাইলে যে অ্যান্ড্রয়েড বলি, অ্যান্ড্রয়েড মোবাইল, এই অ্যান্ড্রয়েড হলো একটা অপারেটিং সিস্টেম। এবার আসছি মেমোরি, an organized collection of cells used to store data and programs is called memory। কম্পিউটারে মেমোরিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এটা প্রাইমারি মেমোরি, এটা র্যাম এবং রম। সেকেন্ডারি মেমোরি, এটা হলো হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ম্যাগনেটিক ট্যাপ ইত্যাদি। অর্থাৎ যে মেমোরিটি কম্পিউটারে ইনবিল্ট থাকে সেটা হচ্ছে প্রাইমারি মেমোরি। যে মেমোরি আমরা বাইরে থেকে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি এবং ক্যাচ মেমোরি।
ইউনিটস অফ মেমোরি, মেমোরির একক। কম্পিউটারে যে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটগুলো আছে মেমোরির, সেটা হচ্ছে বিট। কম্পিউটার মেমোরির সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো বিট, এবং 8টি বিট নিয়ে হয় 1 বাইট, 1024 বাইট নিয়ে হয় 1 কিলোবাইট, 1024 কিলোবাইট নিয়ে হয় 1 মেগাবাইট, 1024 মেগাবাইট নিয়ে হয় 1 গিগাবাইট, 1024 গিগাবাইট নিয়ে হয় 1 টেরাবাইট। এরপর আসছি ডিফারেন্স বিটুইন ডাটা অ্যান্ড ইনফরমেশন। বাংলাতে ডাটা মানেও তথ্য, ইনফরমেশন মানেও তথ্য, কিন্তু ইংরেজিতে এর একটি পার্থক্য আছে, বা কম্পিউটার সিস্টেমে এর পার্থক্য আছে। ডাটা আর র ম্যাটেরিয়ালস from which information is derived. Similarly, information is the data that have been collected and proceed in meaningful form. ডাটা হলো র ম্যাটেরিয়ালস, কালেক্ট করা তথ্যটাকে ডাটা বলা হয়। সেই ডাটার থেকে যখন কোনো তথ্য তৈরি করা হয় সেটা হচ্ছে ইনফরমেশন। যদি আমি উদাহরণ দিই, একটা ক্লাসের মধ্যে 100 জন স্টুডেন্ট আছে, এটি হলো ডাটা। এর মধ্যে যদি বলা হয় যে রাম নামক স্টুডেন্টের ঠিকানা কি, বা রাম নামক স্টুডেন্টের ফোন নাম্বার কি, এটি হলো ইনফরমেশন। বুটিং, the process done by the computer after it is switched on is known as booting process. অর্থাৎ কম্পিউটার সুইচড অন করার পর ব্যবহারকারীর উপযোগী হওয়া পর্যন্ত যে প্রসেস, সেই প্রসেসকে বলা হয় বুটিং প্রসেস।